গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা অশ্ববর্ণা, আজ তৃতীয় এবং শেষ পর্ব। কয়েকদিন বাদে অঞ্জলি একদিন বলল, দেখো আমি একটা চাকরি পেয়ে গেছি। রাগ চেপে বললাম, বেশ তো, কোথায়? অঞ্জলি বলল, টেলিফোন অফিসে। আর কোন অফিসে পছন্দ মতো কাজ কি জুটল না? অঞ্জলি বলল, জুটল আর কই, টিচারই অবশ্য পাই, কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট টিচারদের মাইনে তোমার খাস বেয়ারার চাইতে অনেক কম। বললাম, কিন্তু টেলিফোন অপারেটরের কাজ ছাড়াও আন্ডার গ্র্যাজুয়েট লেডি টিচারের একটি বিকল্প চাকরি আমার কাছে আছে। অঞ্জলি একটু হাসল। তা জানি, খাস বেয়ারা নয়, একেবারে খাস সেক্রেটারিগিরি। কি বলো, তাই না? বললাম, তাই যদি হয় ক্ষতিটা কি? টেলিফোন অপারেটরের চাইতে আশা করি কিছু বেশি মাইনেই দিতে পারবো। অঞ্জলি বলল, তা তুমি পারো, আমি পারিনি। কেন, না পারবার কি আছে? অঞ্জলি অদ্ভুত একটু হাসল। রানীগিরি করে করে যার হৃদয় পাকল, সে তোমার অধীনে কেরানিগিরি করে হাত পাকাবে, এ কথা বলতে তোমার লজ্জা পাওয়া উচিত ছিল। আমি আর কিছু বললাম না। ইচ্ছা করলে পারি, ইচ্ছা করলে এখনই ওকে জোর করে হাত ধরে টেনে নিয়ে আসতে পারি আমার তেতলার ঘরে। ইচ্ছা করলে বুকে চেপে ধরে বলতে পারি, না, কিছুতেই যেতে দেব না তোমাকে। কিন্তু যথেষ্ট হয়েছে। হৃদয়ের কাঙালপনা আর নয়। এই একটি সাধারণ মেয়ের জন্য আমার সমস্ত দম্ভ, সমস্ত পৌরুষ নিঃশেষ করে কি একেবারে দেউলে হতে হবে? দেউলে হবার আর বাকি আছে কি? তাছাড়া দেউলে হলে ওর কাছে আমি এখন যা পাচ্ছি তার চেয়ে বেশি কিছু কি পাব? মেয়েরা যদি একবার টের পায় পুরুষ সর্বস্ব বিকিয়ে বসেছে, তারা তাকে সর্বস্ব দেয় না, সর্বস্বের চাইতে অনেক কম দেয়। যা দেয় তা না দেওয়ার নামান্তর। নারীর কাছে ভিক্ষা করে স্নেহ মেলে, প্রেম মেলে না। আর জোর করেও তাই। জোর করে শ্রদ্ধা মেলে, ভয় মেলে, হৃদয় মেলে না। আশ্চর্য মেয়েদের হৃদয়! কিসে যে ওদের হৃদয়ের কপাট খোলে, কিসে যে বন্ধ হয়, তা টের পাওয়ার জো নেই। কিন্তু এ হয়তো নিছক কাব্য। হৃদয় আবার কি? ভালোবাসা আবার নতুন কি একটা বস্তু। অবসরকালের সাহচর্য, শ্রদ্ধা আর ভয় তারই রাসায়নিক ফল। তাছাড়া আবার কি? দেখি তো দাদা বৌদিকে। বৌদি দাদাকে ভয় করেন, তাই বলে কি রসালাপ করেন না? আমিও তাই চাই, ওকে জয় করতে চাই। ওর ভয় পেলেই আমার চলবে, ভালোবাসার প্রয়োজন নেই। আমি জোর করব, কিন্তু জোর তো যে কোনো মুহূর্তে করতে পারি। তার আগে দেখি না ওর মনের জোর। ও নিজে ফিরে আসবে, ও নিজেই নতজানু হবে আমার কাছে। টেলিফোন অপারেটরের চাকরি যে কি সুখের, তা তো আমি আর না শুনেছি তা নয়। দুদিনে ওকে ফিরে আসতে হবে। কিন্তু দুদিনের বদলে 2 মাস কাটল, অঞ্জলি ছেড়ে এলো না ফোন অপারেটরের চাকরি। অথচ চাকরি করতে যে কষ্ট হচ্ছে তা তো নিজের চোখেই দেখি ওর চোখে মুখে, ওর শারীরিক ক্লান্তিতে। ডিউটির ঠিক নেই, কখনো সকালে, কখনো দুপুরে, কখনো রাত্রে। ওর কলেজি সজ্জাও দেখেছি, এখনো দেখি। খুব যে বদলেছে তা নয়, প্রায় ঠিকই আছে। সেই শাড়ি পরার ঢং, চুল বাঁধার ভঙ্গি। মাঝে মাঝে আমার দেওয়া দামি শাড়ি পরেও বের হয়। তখন বুঝতে বাকি থাকে না যে ওর 8 পৌরের শাড়ির টানাটানি পড়েছে। রাতের ডিউটি দিয়ে ও যখন সকালে ফেরে, তখন এক একদিন চেয়ে দেখি ওর সেই আয়ত সুন্দর চোখ কোটরে ঢুকেছে, চোখের কোলে কালি, যেন নৈশ অভিসার থেকে ফিরে এলো। হঠাৎ বুকের ভেতরটা ছাঁত করে ওঠে, কিন্তু পর মুহূর্তে নিজের কাছে নিজেই লজ্জা পাই। ওর দ্বিতীয় প্রেমিক কেউ যদি থেকে থাকে, সে কোনো পুরুষ নয়, সে ওর প্রয়োজন।
কিন্তু প্রয়োজনকে প্রেমিক বলবো না স্বামী বলবো? প্রয়োজনকে ও কি ভালোবেসেছে? প্রয়োজনাতীতের দিকেই কি ওর চোখ নেই? নেই সমস্ত মন পড়ে? আমি সেই প্রয়োজনাতীত, প্রয়োজনের অনেক অতিরিক্ত। আমি পেয়েছি, ও পায়নি। আমার কাছে ওকে আসতেই হবে। মাঝে মাঝে ডিউটি দিয়ে ও একা আসে না, ওর সঙ্গে আসে আরও 2-4টি করে মেয়ে। আমি তাদের দিকে তাকাইনি, তাকাবার যোগ্য নয় ওরা। ওদের দিকে তাকালে চোখ পীড়িত হয় আমার। কিন্তু শুধু চোখ নয়, কিছুদিন বাদে কানও পীড়িত হতে শুরু করল। অঞ্জলির সেই কুরুপা সঙ্গিনীর দল কেবল ওর সঙ্গেই আসে না, ওর ঘরে বসে জটলা পাকায় আলোচনা করে, তর্ক করে। রাজনীতির দলবাদ আর মতবাদে একতলাটা মুখর হয়ে ওঠে। অঞ্জলি আজকাল আর আমার কাছে বই নিতে আসে না, বই দেয় ওর সঙ্গিনীরা। অঞ্জলি জানে না ওসব বই আমার কাছেও আছে, ওসব আমিও পড়ে দেখেছি। হয়তো অঞ্জলির সঙ্গিনীদের চাইতে আরও ভালো করেই পড়েছি, কিন্তু অঞ্জলিরা তা বিশ্বাস করবে না। ওদের বইয়ের প্রতিটি অক্ষরকে মেনে নিতে না পারলে ওদের বিশ্বাস অর্জন করা সম্ভব নয়। ওরা জানে না অক্ষর পরিচয়ে বিদ্যার কেবল শুরু, অক্ষর পরিচয়ে বিদ্যার সীমাবদ্ধ নয়। দাদা ফের ডেকে পাঠালেন তার ঘরে। বললেন, ভেবেছিলাম একতলার ভাড়াটি সম্পর্কে আমি আর কোনো কথা বলবো না, ওটা তোমারই পোর্টফোলিও। কিন্তু আমার কথা বলবার প্রয়োজন হয়েছে। হেসে বললাম, বলুন। আমার পোর্টফোলিও হলেও প্রাইম মিনিস্টারের উপদেশ নির্দেশ সর্বদাই বাঞ্ছনীয়। দাদা বললেন, ঠাট্টার কথা নয়, একতলায় যেসব কাণ্ড হচ্ছে তাতে ওদের এবার তুলে দেওয়া দরকার। সহজে না যায়, আইনের সাহায্য নিতে হবে। বললাম, এই সামান্য ব্যাপার নিয়ে আইন আদালত করাটা কি ভালো দেখাবে? আর তাছাড়া আমি তো তার কিছু প্রয়োজন দেখছি নে। অঞ্জলি চাকরি করছে, এই তো আপনার আপত্তি। দাদা বললেন, সে চাকরি আবার যে সে নয়, দিন নেই রাত নেই। দাদার অভিযোগের ভঙ্গিতে আমি হাসলাম। কিন্তু রাত্রে যদি অঞ্জলিরা ঘরে বসে থাকে, আমাদের কাজকর্ম অচল হয়ে যে, প্রয়োজনটা তো আমাদেরই। দাদা বললেন, আর আমাদের বাড়ির একতলাতে ওদের চিরকালের জন্য রেখে দেওয়া, সেটাও প্রয়োজন। বললাম, সে সম্বন্ধে আমি ভাবছি, কিন্তু একতলাতেই কি ওরা চিরকাল থাকবে, না আমরাই রাখতে পারব? দাদা একটু হাসলেন। ও, তারপর ফের গম্ভীর হয়ে বললেন, কিন্তু অঞ্জলি কেবল টেলিফোন অফিসে চাকরি করছে বলে নয়, কেবল কতগুলো বাজে ধরনের মেয়ে ওদের ঘরে দিনরাত গুজগুজ করছে বলেই নয়। আমার আরও আপত্তি আছে। জানো, ওদের পড়বার ঘরটা ওরা একটা গ্লাস ওয়ার্কসের জনাতিনেক ছোকরাকে সাবলেট করেছে। তাদের সঙ্গে কোনো মেয়ে ছেলে নেই, তারা নিজেরাই কখনো ঘরের সামনে কখনো ঘরের মধ্যে রান্না করে খাচ্ছে। ঘরের আর কিছু থাকবে নাকি? তাছাড়া এটা ভদ্রলোকের বাড়ি, এইসব সমত্ব বয়সের ছেলেরা। আমি অবাক হয়ে বললাম, গ্লাস ওয়ার্কস? সেটা আবার কি? সেখানকার লোকেরা এখানে কেন আসবে? দাদা বললেন, কেন আসবে আমিও তো তাই জিজ্ঞাসা করি। বললাম, ওদের আনলে কে? অঞ্জলির সঙ্গে ওদের পরিচয় বা হলো কি করে? দাদা একটু হাসলেন। একেবারেই চোখ বুজে আছো, কোনো খোঁজ রাখো না, ভালো করে খোঁজ নিয়ে দেখো। একটু চোখ বুজেই ছিলাম, বুঝে নয়, ফিরিয়েছিলাম চোখ। অফিসের কতগুলো জরুরি কাজ পড়েছে, বেতন বৃদ্ধির আবেদন করেছে কেরানিরা। এদিকে আমার দুর্বলতার সুযোগ নিয়ে শক্তি পিকচার্সের ডিরেক্টর বন্ধু মনতোষ 1,050 টাকা ধার নিয়ে তা জলে দিয়েছে। 2-1 দিন সাদরে শুটিং দেখাতে নিয়ে গেছে তার স্টুডিওতে, ভোজ্যে পানিয়ে আপ্যায়িত করেছে, অযাচিতভাবে আলাপ করিয়ে দিয়েছে নবদিতা নক্ষত্রদের সঙ্গে। এখন সব বন্ধ, আর পাত্তা নেই মনতোষের। সিকিউরিটি যা সামান্য ছিল তাতে টাকাটার অর্ধেকও কাভার করে না। আরও কতগুলি ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেছে।
আরেক সহপাঠী বন্ধু অনেক ঘোরাঘুরি করে ডিপোজিট নিয়েছিলেন 1010 টাকা। তিনি না বলে কয়ে তালা বন্ধ করেছেন। দুনিয়ায় কাউকে আর বিশ্বাস করবার জোর রইল না। দাদা কিছু জেনেছেন, কিছু জানেননি, কিন্তু আমি ঘাবড়াইনি। ভেতরে বাইরে সব দিকেই আমি টাল সামলাতে পারব, সে মনের জোর আমার আছে। কিন্তু অঞ্জলিদের পড়ার ঘরে সাবলেট করার খবরটা এরপর আর না নিলেই নয়। চাকরকে দিয়ে আমার তেতলার লাইব্রেরির ঘরে ডেকে পাঠালাম অঞ্জলিকে। একটু বাদেই অবশ্য অঞ্জলি এলো। একটু হেসে বলল, কি বলছো? অনেকদিন পরে যেন দেখলাম অঞ্জলিকে। ওর চেহারা খারাপ হয়েছে, কিন্তু আশ্চর্য, দেখতে খারাপ হয়নি। নাকি এতদিন না দেখার রঙে আমিও ওকে নতুন করে দেখলাম। আমার নিজের মনের রহস্যে ভাবলাম ওর রূপ। বললাম, বসো। কথা কি কেবল আমিই বলবো? তোমার নিজের কি কিছু বলবার নেই? আশ্চর্য, এ কি কাতরতা মনে! আমি ওকে ধমক দেওয়ার জন্য ডেকেছি, ওর কাছে কৈফিয়ত নেয়ার জন্য ডেকেছি, কিন্তু আমার সুরে সেই রূঢ়তা ফুটছে কই? অঞ্জলি ফের একটু হাসল। বলবার অনেক কথা সত্যি জমেছে, কিন্তু সময় নেই যে, অফিসে বেরোচ্ছিলাম। এখনো হাসলে ওকে চমৎকার দেখায়। ওর গলার স্বর আমার কানে এখনো ষড়যন্ত্রের মতো বাজে। বললাম, অফিসে বেরোচ্ছ তা তো বেশ বাস দেখেই বুঝতে পারছি, তবু বসো, না হয় 2-4 মিনিট লেটই হবে। অঞ্জলি সামনের চেয়ারটায় বসে বলল, অফিসটা পরশময়বতী বলেই এত ঔদার্য, আর যদি নিজের হতো? কথাটার সঙ্গে হাসি মেশাল অঞ্জলি। তারপর অবশ্য বলল, অবশ্য তুমি খুব লিনিয়েন্ট আমি জানি। বললাম, জানো? অঞ্জলি মনোরম ভঙ্গিতে ঘাড় কাত করে বলল, হ্যাঁ। বললাম, তাই জেনেই বুঝি এইসব করতে সাহস পাচ্ছ? অঞ্জলির মুখের হাসি মিলিয়ে গেল। বলল, কোন সব? কিন্তু আমি মুখে হাসি টেনে বললাম, এই ধরো আমাদের না বলে কয়ে আমাদেরই ঘর গ্লাসওয়ার্কসের মজুদদের সাবলেট করা। তা বেশ করেছ, কিন্তু ওদের সঙ্গে তোমার আলাপ হলো কি করে? অঞ্জলি বলল, আমার সঙ্গে আলাপ হয়নি, হয়েছে হাবুলের সঙ্গে। ধীরেনবাবু আর গোবিন্দ হাবুলের কলিগ। বয়সে আমার চেয়ে একটু বড় হলেও ওরা আমাকে দিদি বলে ডাকেন। হেসে বললাম, ভালোই তো। সম্পর্ক কি সম্বোধনের ব্যাপারে আমার কিছু আপত্তি নেই, কিন্তু হাবুলের সহকর্মী তারা হলেন কি করে ঠিক বুঝতে পারলাম না। হাবুলও গ্লাস ফ্যাক্টরিতে ঢুকেছে নাকি? তুমি বুঝি ঢুকিয়ে দিয়েছ? অঞ্জলি মাথা নাড়ল, না, সে ঢুকায়নি, ঢুকেছে হাবুল নিজেই। ওর সম্বন্ধে আমার কৌতূহল খুব কমই ছিল, একটা বিতৃষ্ণার ভাব ছিল মনে। লেখাপড়া অল্প বয়সেই ছেড়ে দিয়েছে, তা দিক, সকলের তো আর লেখাপড়া হয় না। কিন্তু ওদের সংসারের কৃচ্ছতার মধ্যেও ওকে দেখেছি পাড়ার সস্তার চায়ের দোকানে আড্ডা দিতে, বিড়ি ফুঁকতে, নিচু শ্রেণীর ছেলেদের সঙ্গে রসালাপ করতে। কালীমোহনবাবু একাই বাজার করতেন, রেশন আনতেন, বরং মিন্টু রিন্টুকে দোকান থেকে ছোট ছোট ব্যাগ বয়ে নিতে দেখেছি, কিন্তু হাবুল কোনোদিন কোনো কাজে এসে তার বাবার সাহায্য করেনি। কালীমোহনবাবুর মামলার সময়ও এই ছেলেটিকে বিশেষ দেখতেও পেতাম না। একদিন বুঝি দুঃখ করেছিলেন ওদের মা, বকাবকি করেছিলেন, তার ফলে কোনো এক বন্ধুর বাড়িতে গিয়ে কিছুদিনের মতো নিরুদ্দেশ হয়েছিল হাবুল। সে হঠাৎ গ্লাস ওয়ার্কসে ভিড়ল কি করে? অঞ্জলি বলল কাহিনী। একদিন খেতে এসে জরাতুর মাকে ভাত বেড়ে দিতে দেখে হাবুলের ভারী করুণা হল। বলল, তুমি দাঁড়াতে পারছো না তো দিতে এসেছ কি জন্যে? দিদি কোথায়? বিবি বোধহয় কলেজে গেছেন। ওকে আহ্লাদ দিয়ে দিয়ে সবাই মিলে তোমার ওর মাথাটা খেলে, আর ওকে লেখাপড়া শিখিয়ে কি হবে বলতে পারো? হাবুর মা একটু হাসলেন। তা তো ঠিকই, কিন্তু অঞ্জু কলেজে যায়নি, অফিসে চাকরি করতে গেছে। হাবুল ভাতের গ্রাস মুখে না তুলে বলল, চাকরি করতে? চাকরি করে নাকি ও? না করলে সব খাচ্ছিস কি? হাবুল গম্ভীর মুখে ভাত খেয়ে উঠল। ঘরে মাছ নেই বলে সেদিন আর কোনো কোন্দল করল না, পরদিনও না। তৃতীয় দিনে এসে বলল,
আমি গ্লাস ওয়ার্কসে কাজ নিলাম দিদি। অঞ্জলি বলল, সে কি রে, ও কাজ তুই পারবি কেন? হাবুল বলল, কেবল ও কাজ কেন, অনেক কাজই পারি, কেবল তোমাদের ওই লেখাপড়াটাই মাথায় ঢুকল না। বীরেন্দা বলে আর একটু বয়স বাড়লে ঢুকবে, তারও নাকি এমন হয়েছিল। অঞ্জলি জিজ্ঞাসা করেছিল, বীরেন্দাটিকে? বীরেন্দার কাছেই সে কাজ শিখেছে হাবুল। শখ করে এক একদিন তার সঙ্গে সিগারেটের লোভে তার যোগান দিয়েছে, এখন সেই শখটা কাজে লাগল। কত মাইনে, ক ঘন্টার চাকরি, কিরকম খাটুনি, কিছুই অঞ্জলিকে বলেনি হাবুল। সেই স্বভাব, সেই একগুঁয়ে ভাব সবই প্রায় তেমনি রয়ে গেছে। আগেও সংসারে কোনো কাজ করত না, এখনও করে না। আগেও খাওয়ার সময় ছাড়া বাসায় আসত না, এখনও তাই। কেবল একটু পাল্টেছে। চায়ের দোকানে, বিড়ির দোকানে ওকে আর এখন দেখা যায় না। তাছাড়া মাস অন্তে কোনো মাসে 50, কোনো মাসে 60 ধরে দেয় অঞ্জলির হাতে। বললাম, তা না হয় দিল, কিন্তু এর ভবিষ্যৎ কি? তার চেয়ে আমাকে যদি বলতে। কিন্তু কথাটা আমি আর শেষ করলাম না। অঞ্জলিকে যেদিন চাকরির অফার করেছিলাম সেদিনের কথা মনে পড়ে গেল। একটু গম্ভীর হয়ে থেকে সে বলল, আমার বোঝাবুঝি রোজানো কত ধার ধারে, বেকার বসে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছিল, তার চেয়ে কিছু একটা করে, মন্দ কি? তারপর কাজ যদি একবার আগ্রহ আসে, এই কাজ ছেড়ে অন্য কাজও ঢুকতে পারবে। তা পারবে, কিন্তু সে তোমরা যা ভালো মনে করা করবে। কোনো কারখানায় ঢুকলেই তার লোককে নিজেদের সাবলেট করতে হবে, এমন কোনো কথা আছে নাকি? অঞ্জলি বলল, তা নেই, কিন্তু বিশ্বাস করো, এই ব্যাপারে আমার যে খুব একটা মত ছিল তা নয়, কিন্তু হাবুলের গোয়ার্তুমির কাছে আমি হার মেনেছি। সে বলে, ওদের স্থান না দিলে ওরা যাবে কোথায়? কথাটা ঠিক। যা শুনলাম তাতে ভারী কষ্টই হলো। এক হিসেবে ওরা আমাদের চেয়ে অসহায়। কাদের বাড়ির এক বাইরের ঘরে থাকত, কোনো রসিদ টসিদ কিছু ছিল না, কি যেন কথান্তর হয়েছে বাড়িওয়ালার সঙ্গে, তারা তুলে দিয়েছে। আসলে অন্য ভাড়াতে বসিয়ে বেশি ভাড়া নেবার মতলব। বললাম, আর বীরেন গোবিন্দদের দিদির মতলবটা কি? অঞ্জলি একটু হাসল। ধরেছ ঠিকই, মতলব যে একটু না আছে তা নয়। হাবুল যখন এনেই ফেলেছে, তখন আর কি করা যাবে? ভাবলাম, আমাদের নিজেদেরও 45 টাকা ভাড়া টানতে কষ্ট হচ্ছে, সংসারের খরচও তো কম নয়, আর তাছাড়া ফি মাসেই কিছু না কিছু দেনা শোধ করতে হয়। যে কদিন আছে, ভাড়ার খানিকটা যদি হাবুলের বন্ধুরা বেয়ার করে, একটু সুবিধাই হবে। বললাম, যতই ঘুরিয়ে বলো, দাদাকে না জানিয়ে ঘরখানা সাবলেট করেছ, এই কথাটা ঠিকই। অঞ্জলি বলল, আবার বেঠিকও ধরে নিতে পারো, ওদের তো আমরা রিসিট টিসিট কিছুই দিইনি। সুবিধে হলেই ওরা চলে যাবে, কিংবা অসুবিধে হলেই আমরা তুলে দেব। ট্যাকটিক্সটা তো শিখেই নিয়েছি। অঞ্জলি একটু হাসল। বললাম, কোনো জিনিসই অত তাড়াতাড়ি শেখা যায় না অঞ্জলি, শিখতে সময় লাগে। অঞ্জলি উঠে দাঁড়াল। অন্য সময় বেশি সময় ধরে বসে তোমার কাছ থেকে শিখে উঠব, এবার উঠি, অফিসে দেরি হয়ে গেল। অঞ্জলি চলে গেল। মন ভারী খারাপ লাগতে লাগল, কিন্তু মনের অস্বাস্থ্যকে আমল দিলে কাজ করা যায় না, অথচ কাজ আমাকে করতেই হবে। পরদিন একটু লক্ষ্য করে দেখলাম হাবুলের বন্ধুদের, অঞ্জলির নতুন ভাইদের। একটির বয়স 22-23, এই বয়সেই চোয়াল ভেঙেছে, কালো লম্বা রোগাটে চেহারা, মাথায় কোঁকড়ানো চুল, এরই নাম বোধহয় বীরেন। আরেকটি হাবুলেরই বয়সী, কি তার চেয়ে 2-1 বছর বয়স বেশি হবে, ফর্সাপানা খাটো চেহারা, দাঁতে বিড়ি চেপে তোলা উনানে তালপাখার হাওয়া করছে। অত্যন্ত আনইমপ্রেসিভ চেহারা, একবার দেখলে পরের বার মনে থাকে না। নিশ্চিন্ত হলাম, অঞ্জলির ওরা ভাই হবারই যোগ্য। ইদানিং হাবুলকেও প্রায় ওইরকমই দেখাচ্ছে। এই কথা ঠিক, আর কারো দিকেই অঞ্জলির মন আকৃষ্ট হয়নি। স্বাস্থ্যে, সৌন্দর্যে, বিদ্যা, বুদ্ধি, সম্পদে আর কোনো পুরুষ আমার প্রতিদ্বন্দ্বী হয়ে ওর সামনে দাঁড়ায়নি। মাঝখানে কোনো দ্বিতীয় পুরুষ নেই, আছে শুধু মত, রাজনৈতিক আদর্শ।
কিন্তু তার কি এতই জোর যে ভালোবাসা তার তাপে শুকিয়ে যায়, প্রেম নির্জীব হয়ে আসে? মতটাই কি মানুষের সবখানি? তার জন্যে সব বাদ দিতে হবে, হৃদয়কে পর্যন্ত? রেলিংয়ে ভর করে চুপচাপ দাঁড়িয়েছিলাম। হঠাৎ কাঁধে হাত পড়ল। মুখ ফিরিয়ে দেখি দাদা। এত রাত্রে ঘুমুসনি প্রবীর? হয়েছে কি তোর বলতো? অনেকদিন পর যেন স্নেহের স্বর শুনতে পেলাম ওর। উৎকণ্ঠিত মুখে ফের দেখতে পেলাম ওর জ্যেষ্ঠত্ব। ছেলেবেলায় কোলে পিঠে করে মানুষ করেছেন দাদা। কত যে আবদার মেনেছেন তার ঠিক নেই। বললাম, কি আবার হবে, এমনি এসে দাঁড়িয়েছি এখানে, ঘুম পাচ্ছিল না। দাদা এক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর বললেন, আমি সব বুঝি প্রবীর, সব জানি। আমাকে লুকিয়ে কোনো লাভ হবে না। দাদার গলার স্বর গাঢ় আর্দ্র। দিনের বেলার সেই রূঢ়তার রুক্ষতার চিহ্নমাত্র নেই। বললাম, আপনাকে তো কিছুই লুকোয়নি দাদা। তিনি বললেন, তা ঠিক, কিছুই লুকোওনি, তুমি সবই বলেছ। আজ আমি একটা কথা বলি। পুরুষের জীবনে মেয়েদের ভালোবাসাই একমাত্র নয়। প্রথম বয়সে তাই মনে হয় বটে, কিন্তু বয়স যখন বাড়ে, মন যখন পরিণত হয়, তখন বোঝা যায় নারীর প্রেম হাজার জিনিসের মধ্যে একটি মাত্র। তার ধ্যান ধারণা, কাজকর্ম, তার সে কাজ যেমন করেই হোক না কেন, যে আদর্শেরই হোক না কেন, এমনই করে মানুষকে ডুবিয়ে রাখে যে সে হাজার চেষ্টা করলেও শুধু প্রেমে হাবুডুবু খাওয়ার সময় তার আর থাকে না, প্রবৃত্তিও থাকে না। এমনকি নারীর প্রেম না পেলেও তখন বেশ চলে যায়। আমারই কি চলছে না? শেষ কথাটি কিন্তু অহংকারের নয়, আক্ষেপের মতোই শোনাল। দাদার মুখের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। অন্ধকারে কেউ কারো মুখ যে ভালো করে দেখতে পেলাম তা না, সে একরকম ভালোই হল। এমন স্বীকৃতি দাদার মুখে এর আগে কোনোদিন শুনিনি। দাদা মাঝে মাঝে বৌদির দিকে চোখ রাঙান বটে, কিন্তু শাড়ি, অলংকার, তার সব রকম দাবি তো দাদা মেটান। না চাইতেই আনেন উপহার, উপঢৌকন। ছেলে মেয়েও তো হয়েছে ওদের। তবু একথা কেন বলছেন? কি করে বুঝলেন যে প্রেম ছাড়াই চলছে তাদের? যা চলেছে সেটা প্রেম নয়। বৌদিরও কি এই বক্তব্য? অন্ধকার রাতে ঘুম ভাঙা বিছানা থেকে উঠে এসে আমার সঙ্গে দেখা হয়ে গেলে আমার কাঁধে হাত দিয়ে এই কথাই বলতেন, ঠাকুরপো, প্রেম ছাড়াই চলছে আমাদের, প্রেম ছাড়াও চলে। মিথ্যা কথা, চলে না। যারা পায়নি তারা চালিয়ে নেয়, কিন্তু যারা একবার পেয়েছে তারাই জানে জিনিসটা কি। একবার পেলে তার স্বাদ সারা জীবন জড়িয়ে থাকে, তার সৌরভ সারা জীবন ছড়িয়ে থাকে। আমি জড়িয়ে গেছি, এই জট আমি খুলতে চাই না। দাদাকে বললুম, আপনি ঘরে যান, আমার জন্য ভাববেন না। আশ্চর্য, আজ দাদার জন্যই আমার ভাবনা হচ্ছে, ভারী মমতা হচ্ছে ওর উপর। ধীরে ধীরে সবাই ফের কাছে এলেন। দাদা, বৌদি, পিসিমা সকলেরই স্নেহ পেলাম আবার। বুঝতে পারলাম এবারের স্নেহ ওদের দয়া সঞ্জাত। যে একদিক থেকে বারবার ঘা খাচ্ছে, আর একদিক থেকে আঘাত তারা তাকে আর করতে চান না। তাছাড়া আমাদের কসবার বাড়িও শেষ হয়ে এসেছে, সেখানে উঠে গেলেই সব আপদ যাবে। একতলায় যা কাণ্ড হচ্ছে হোক, একখানা ঘর বই তো নয়। আমার জন্য তার ক্ষতি না হয় ওরা স্বীকার করলেনই। পিসিমা বললেন, নতুন বাড়িতে উঠেই কিন্তু নতুন বউ আমি ঘরে আনব, মেয়ে আমি দেখে রেখেছি। আমি মনে মনে হাসলাম, মুখে বললাম, বেশ তো। অঞ্জলিকে ডেকে বললাম কথাটা। পিসিমা কি বলছেন জানো? তিনি নতুন বউ নিয়ে নতুন বাড়িতে উঠতে চান। বহুদিন পর অঞ্জলির ফের আরক্ত মুখ দেখলাম। অঞ্জলি একটু চুপ করে থেকে বলল, বেশ তো। পিসিমার কথার পুরো জবাব আমি যেমন দেইনি, আমার কথার পুরো জবাবও
তেমনি যে অঞ্জলি দিল না সে কথা বুঝতে পারলাম। একটু বাদে অঞ্জলি আমার দিকে মুখ তুলে তাকিয়ে হাসল। কিন্তু পিসিমার নতুন বাড়িতে কি আর আমি উঠতে পারব? অঞ্জলির অভিযোগের কারণ ছিল, ওর নাইট ডিউটি, ওর স্বাধীন চালচলন নিয়ে পিসিমা অনেক রকম কথা বলেছেন। অঞ্জলির বাবার জেল হওয়ার পর মিন্টু রিন্টুকে পর্যন্ত পিসিমা সন্দেহ করতেন। তারা আমার দুই ভাইপো সন্তু অন্তুর সঙ্গে উপরে খেলতে গেলে পিসিমার অস্বস্তির সীমা থাকত না। পাছে কোনো জিনিস খোয়া যায়, পাছে অসৎ সংসর্গে খারাপ হয়ে যায় অন্তুসন্তু। আমি অবশ্য তার এই মনোভাব, এই ধরনের আচরণকে প্রশ্রয় দিইনি। তবু মিন্টু রিন্টুকে বারণ করে দিয়েছেন তাদের মা। তিনি নিজেও বড় একটা উপরে আসতেন না। তার শরীর খানিকটা সেরেছিল, কিন্তু স্বামীর জেল হবার পর থেকে পারতপক্ষে বাইরে আসতেন না, কথা বলতেন না কারো সঙ্গে। অঞ্জলিকে বললাম, বেশ তো, নতুন বাড়িতে পিসিমারাই যাবেন, আমরা এখানেই থাকব, তাহলে আর তোমার আপত্তি নেই তো? অঞ্জলি মৃদু হাসল। কিন্তু আমার আপত্তি কি আর তুমি শুনবে? অর্থাৎ অঞ্জলি তো আপত্তি করবেই, কিন্তু সে আপত্তি আমাকে জোর করে অগ্রাহ্য করতে হবে। এতদিন জোর না খাটিয়ে আমি কি তাহলে ভুল করেছি? ভালোবাসার যে জোর, তা না খাটাতে পারলে ঠকতে হয়। আমি আর ঠকব না। কসবায় নতুন বাড়ি যতদিনে শেষ হয় হোক, এই পুরনো বাড়িতেই আমি নতুন ঘর বাঁধব। তারপর চাকরি থেকে ছাড়িয়ে আনব অঞ্জলিকে, ছাড়াবো ওর এই দিন আড়ম্বর বেশ। দৈন্য ওকে মানায় না। দাদাকে ফের কথাটা বলবো বলবো ভাবছি। বলবো, পিসিমার সেই গুরুদেবকেই না হয় ডাকুন। অঞ্জলির যখন আচার অনুষ্ঠানটাই এত পছন্দ, তখন তারই স্মরণ নেওয়া যাক। কিন্তু এই সময় আরেক কাণ্ড ঘটল। অঞ্জলির সঙ্গে তুমুল ঝগড়া হয়ে গেল। ঝগড়ার কারণটা সামান্য। বীরেন আর গোবিন্দরা উনানটা তাদের ঘরের সামনে থেকে একটু প্যাসেজের দিকে সরিয়ে এনে আঁচ দিচ্ছিল। আমাদের সরকার মশাই বাড়িতে ঢুকবার সময় বললেন, এখানে উনানে আঁচ দিচ্ছে কে? এখান থেকে সরিয়ে নিয়ে যাও, সারা বাড়িতে এরা নষ্ট করবার জো করছে দেখছি। বীরেন বলল, আমাদের জন্য আলাদা একটু রান্না করার জায়গা যদি দেখিয়ে দিতেন সরকার মশাই, তাহলে আর সারা বাড়ি নষ্ট হতো না। সরকার মশাই বলেছিলেন, শখ দেখো, দয়া করে থাকতে দিয়েছি, এরপর আবার রান্নার জায়গাও দিতে হবে। রান্নার জায়গা নেই তো হোটেলে খেলেই পারো, ধোঁয়ায় ধোঁয়ায় সারা বাড়ি নষ্ট করবে তোমরা? গোবিন্দ মুখ ভেঙচিয়ে বলেছিল, ইস, ভারী তো দরদ, নষ্ট করি তো করব, আপনার বাবার বাড়ি তো নয়, আর মাগনাও থাকি না, রীতিমতো মাসের পর মাস ভাড়া গুনি। সরকার মশাই আর সহ্য করতে পারেননি। গোবিন্দের গালে ঠাস করে এক চড় মেরে বলেছিলেন, গুনিস তো হারামজাদা, তাতে কি, সে ভাড়া কি আমি খাই? তুই আমার বাপ তুলে কথা বলিস, এত বড় স্পর্ধা তোর? বলে দ্বিতীয় চড় মারতে উদ্যত হয়েছিলেন সরকার মশাই। কিন্তু গোবিন্দ যীশুখ্রিস্টের উপদেশ স্মরণ করে গাল বাড়িয়ে দেয়নি। সরকার মশাইয়ের হাত মুচড়ে দিয়েছিল। ব্যাপারটা যখন আমার কানে গেল, আমি অঞ্জলিকে ডেকে বললাম, অবশ্য সরকার মশাইয়েরও দোষ আছে, কথাবার্তা একটু ভদ্রভাবে বলা উচিত ছিল তার, মারধর করাটা ঠিক হয়নি। কিন্তু ওরা থাকলে এ ধরনের গণ্ডগোল আরও হবে, ওদের এবার তুলে দেয়া দরকার। অঞ্জলি বলল, না, ওরা এমন কোনো দোষ করেনি যে ওদের তুলে দিতে হবে, তোমাদেরই উচিত সরকার মশাইকে বরখাস্ত করা। আমার আর সহ্য হল না। বললাম, আমাদের কি উচিত না উচিত তা তোমাকে দেখতে আসতে হবে না অঞ্জলি, তুমি ওদের যেতে বলো। বলো ওদের বিরুদ্ধে আরও অভিযোগ আছে। কি অভিযোগ? ওরা সন্ধ্যার পর ছাতে এসে আড্ডা দেয় আর বিড়ি টানে। অঞ্জলি অদ্ভুত একটু হাসল। কি করবে বলো? তোমার মতো দামি সিগারেট তো ওদের নেই, সস্তা বিড়ি টানা ছাড়া আর ওদের গতি কি আছে? আর ছাতে ওরা আড্ডা দিতে যায় না, সারাদিন ফার্নেসের সামনে জ্বলে পুড়ে কদাচিৎ একটু দু একদিন হাওয়ায় গিয়ে বসে। তোমার বৌদি তখন একটু সরে গেলেই পারেন। ছাদটা তো কেবল দোতলা তেতলার বাসিন্দাদেরই নয়, একতলার জীবদেরও তাতে একটু আত্ম অধিকার আছে। অনেক সময় অনেক বাঁকা কথা বলেছে অঞ্জলি, কিন্তু আজকের বলবার ভঙ্গি এত রূঢ়, এত স্পর্ধিত যে আমার অত্যন্ত অসহ্য লাগল।
তীব্র বিদ্রুপে বললাম, নতুন ধর্মভাইদের ওপর তো তোমার ভারী টান, ভারী দরদ দেখা যাচ্ছে, কিন্তু ওদের যদি তুমি না তুলে দাও আমি তোলার ব্যবস্থা করব। অঞ্জলির তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, বেশ তো, তুমিই করো। আমি মুহূর্তকাল স্তব্ধ হয়ে রইলাম। তারপর তার সামনেই সরকার মশাইকে ডেকে বললাম, সরকার মশাই, ওই লোক দুটোকে 3 দিনের মধ্যে আমার বাড়ি থেকে তুলে দেবেন। অঞ্জলি একটু কাল আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আচ্ছা, কিন্তু সরকার মশাই যেন নিজের গায়ের জোর খাটাতে না আসেন, তাহলে হয়তো অশিক্ষিত মজুরদের হাতে ফের অপমানিত হবেন। যা করবার আইন আদালতের সাহায্য নিয়েই তিনি যেন করেন। বললাম, আইন আদালত? তুমি আমাকে আইনের ভয় দেখাচ্ছ অঞ্জলি? অঞ্জলি বলল, ভয় নয়, তুমি তো আইন আদালতই ভালোবাসো। আচার অনুষ্ঠানের কাজে তো আর তোমার বিশ্বাস নেই, তাই বলছিলাম। আমি স্তম্ভিত হয়ে রইলাম। অঞ্জলি আর দাঁড়াল না। অনেকদিন অনেক কথা কাটাকাটি হয়েছে, কিন্তু এত বিদ্বেষ, এত বিতৃষ্ণা কোনোদিন বোধ করিনি। অঞ্জলির আজকের কলহের মধ্যে লালিত্য নেই, অভিমান নেই, অনুযোগ নেই, কেবল অপমান আছে। এই অপমান আমি সহ্য করতে পারি না। খানিক বাদে মনটা শান্ত হলে সরকার মশাইকে অবশ্য আমি নিষেধ করে দিলাম। বললাম, ব্যাপারটা আমি ভেবে দেখি, হঠাৎ কিছু করবার দরকার নেই আপনার। সরকার মশাই মৃদু হেসে জানালেন যে তিনি হঠাৎ কিছু করবেন না, যা করবার দরকার আমার সুচিন্তিত মতামত নিয়েই করবেন। দিন কয়েক কাটল। অঞ্জলিকে আর আমি ডাকলাম না। অনেক ডেকেছি, অনেক সহ্য করেছি, আর নয়। এবারও নিজে আসুক, নিজের ভুল স্বীকার করুক, অধ্যত্বের জন্য মার্জনা না চায় লজ্জা প্রকাশ করুক, তার আগে আমি ওকে ক্ষমা করব না। সেদিন সন্ধ্যার পর অনেককাল বাদে ফের খুলেছি বইয়ের আলমারি। ভাবছি দর্শন বিজ্ঞান নয়, কিছু বাংলা কাব্য পড়ব। হয় বৈষ্ণব পদাবলী, নয় রবীন্দ্রনাথ। বহুদিন কবিতা পড়ি না, ফুল কিনি না, তাকাই না আকাশের দিকে। অথচ ফুল ফুটেছে, কেবল তারা নয়, চাঁদও উঠেছে। কেবল ক্যালেন্ডারের পাতায় তারিখের বসন্তের আবির্ভাব দেখলাম না, মনের মধ্যেও শুনলাম ফাল্গুনের গুনগুনানি। ওপরের তাক থেকে বই টেনে নিচ্ছি, হঠাৎ দরজায় টোকা পড়ল। টোকা তো নয়, যেন ভেতরের আরেক রুদ্ধ দরজায় কে যেন ধাক্কা দিয়েছে। বললাম, এসো, দোর খোলাই আছে। কিন্তু দোর খুলে ঢুকলেন আমাদের সরকার মশাই। সহর্ষে বললেন, আমাদের আর তুলতে হলো না ছোটবাবু, যারা তুলবার তারাই তুলে নিয়ে যাচ্ছে, একতলায় দেখুন গিয়ে কাণ্ড। বিস্মিত হয়ে বললাম, কি হয়েছে একতলার? সরকার মশাই বললেন, কি আবার হবে, লাল পাগড়িতে ছেয়ে গেছে, ঠিক সেবারের মতো। সেবারের মতো আজ আমাকে কেউ ডাকতে এলো না, কিন্তু কৌতূহলী হয়ে নিজেই গেলাম। কেবল কি কৌতূহল, বৌদি, পিসিমা সবাই রেলিংয়ে ঝুঁকে দাঁড়িয়ে দেখছেন। আমি তাদের পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। সাব ইন্সপেক্টর নিশানাথবাবু আজ দোরের সামনে দাঁড়িয়ে আমাকে দেখে হেসে বললেন, এই যে আপনি আছেন দেখছি, ভালোই হলো। বললাম, তা তো হলো, কিন্তু ব্যাপারটা কি? গ্লাস ওয়ার্কসের প্রোপাইটার রাধানাথ কুণ্ডুর জামাই শশীপদর মাথায় কারা লোহার ডান্ডা মেরেছে, তাকে পাঠাতে হয়েছে হাসপাতালে। কুণ্ডুমশের সন্দেহ হাবুলদেরই এই কীর্তি, এদের নামেই পুলিশে ডায়েরি করেছেন তারা। বললাম, কিন্তু এরাই যে করেছে তার প্রমাণ কি? এরা কেন করবে? নিশানাথবাবু বললেন, কেন করবে আমরাও তো তাই ভাবি। তাদের কারখানায় এরা কাজ করে খাচ্ছে এই দুর্দিনে, অন্ন জুটছে তাদের দয়ায়। তবে শশীপদবাবু একটু রূঢ়ভাষী, সে দোষ তার আছে। কিন্তু যে গরু দুধ দেয় তার লাথিটা তো সয় মশাই, তাই বলে। তার কথায় বাধা দিয়ে হাবুল রূঢ় ভঙ্গিতে বলল, তাই বলে কেউ কারো মাথায় বাড়ি মারতে যায় না, আমরাও তা যাইনি। আমরা যা করব ইউনিয়নের মারফত করব। শশীপদবাবু মাথায় লোহার ডান্ডার ঘা কেন খেল তা তাকেই জিজ্ঞেস করুন গিয়ে। কে আমাদের নীলকণ্ঠের বিধবা বোনের ঘরে ঢুকতে গিয়েছিল? অনর্থক আমাদের উপর দোষ চাপালেই হল। নিশানাথবাবু কঠিন স্বরে ধমক দিয়ে উঠলেন, চুপ!
যা বলবার কোর্টে বলবে। তোমাদের কোনো দোষ নেই, গুন্ডা বদমাস কোথাকার। তোমরা যে কত গুণী তা যেন জানতে বাকি আছে আমাদের। এই তো সেদিন প্রবীরবাবুদের সরকার মশাইয়ের হাতখানা মুচড়ে ভেঙে দিয়েছ 3 জন মিলে। আজ ভোরে বাজারে দেখা, কত দুঃখ করলেন সরকার মশাই। ওরা নেহাত সদাশয় লোক, তাই তোমাদের দয়া করে থাকতে দিচ্ছেন, কিন্তু কিছুদিন শ্রীঘরে না থাকলে তোমাদের শিক্ষা হবে না। অঞ্জলি এগিয়ে এলো, বলল, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এ ব্যাপারে ওদের কোনো দোষ নেই। হাবুলের একরোখা স্বভাবের জন্যই আপনারা ওকে সন্দেহ করছেন। নিশানাথবাবু একটু হাসলেন। আপনার দৃঢ় বিশ্বাস তো আপনাদের বাবার সম্বন্ধেও ছিল। এবার দেখা যাক কি হয়। ওদের দোষ না থাকলে তো ভালোই। খানা তল্লাশিতে বিশেষ কিছু পাওয়া গেল না। বিড়ি সিগারেট খাওয়ার জন্যে এম্পিউল ফ্যাক্টরি থেকে কাঁচের 3টে চমৎকার পাইপ তৈরি করেছিল 3 বন্ধু। নিশানাথবাবু সেগুলো কুড়িয়ে নিলেন। সেই সঙ্গে কিছু লিফলেট প্যাম্পলেটও তার হাতে পড়ল। নিশানাথবাবু ওদের 3 জনকে অ্যারেস্ট করে নিয়ে বাড়ির বাইরে যাওয়ার পর হঠাৎ আমার চোখ পড়ল অঞ্জলির ওপর। স্পন্দনহীন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে অঞ্জলি। ওর মুখের দিকে তাকিয়ে হঠাৎ আমার বুকের ভেতরটা ধক করে উঠল। বললাম, একটু এই ঘরে এসো অঞ্জলি, ব্যাপারটা ভালো করে শুনি। গতবার যে ভুল করেছিলাম এবার আর তা করব না। এবার নিশানাথবাবু আর কুণ্ডুদের ধরে বিষয়টা গোড়াতেই মিটে নিতে হবে। শোনো, কথা আছে তোমার সঙ্গে। অঞ্জলি বলল, আমারও কথা আছে, তুমি ও ঘরে একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। অঞ্জলিরও কথা আছে। এই বিষদৃশ্য পরিবেশের মধ্যে কথাটুকু ভারী মিষ্টি লাগলো আমার কানে। একটু বাদে এই ঘরে চলে এলো অঞ্জলি। ওর সেই পড়ার ঘর, সেই টেবিল নেই, সেই বইপত্র নেই, কিন্তু ঘর তো ঠিকই আছে, স্মৃতি তো ঠিকই আছে। আমি কিছু বলবার আগেই অঞ্জলি আজও আমার খুব কাছ ঘেঁষে দাঁড়াল। আজও হয়তো আমাকে তেমনি বিহ্বলভাবে জড়িয়ে ধরবে। বিপদের পর বিপদ যাচ্ছে ওদের, কতক্ষণ আর সয় নার্ভে। ধরে তো ধরুক, আজ আমি আর আড়ষ্ট হয়ে থাকব না। ওর বাবার দুষ্কৃতির জন্য তো ও দায়ী নয়। ওর আলিঙ্গন আমি আজ সুস্থ প্রসন্ন মনে গ্রহণ করব। কিন্তু অঞ্জলি ঠিক সেদিনের মতো দুহাত দিয়ে আমাকে আজ আর আঁকড়ে ধরল না। মৃদু হেসে বলল, তোমার হাতখানা দেখি। আমি হাত বাড়িয়ে দিলাম। অঞ্জলি ওর হাতের মুঠি খুলে সেই হীরার আংটিটা আমার অনামিকায় ধীরে ধীরে পরাতে লাগল। শিউরে উঠল গা। অনেকদিন পর ও আমাকে স্পর্শ করেছে। অঞ্জলি বলল, আংটিটি উদ্ধার করে এনেছি। অনেক টাকায় বাঁধা ছিল, একসঙ্গে দিতে পারিনি, কিস্তিতে শোধ দিতে হয়েছে। ওর কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। বললাম, এই আংটির দাম তো অনেক, ফিরিয়ে এনেছ ভালোই করেছ, কিন্তু এই আংটি আমাকে পরাচ্ছ কেন? অঞ্জলি একটু অদ্ভুত হাসল, বলল, তোমার হাতেই থাক। ফের তো মামলা মোকদ্দমা শুরু হলো, আবার কখন বাধা পড়ে, আবার কখন বাধা পড়ি, তার ঠিক কি? বললাম, কিন্তু বাধা তোমাকে পড়তেই হবে অঞ্জলি। আমি আর এক মুহূর্ত দেরি করব না, হাবুলদের কালই ছাড়িয়ে নিয়ে আসব। কিন্তু তোমাদের আর একতলায় থেকে দরকার নেই। রাধাবাড়া তো তোমাদের এখনো হয়নি। মিন্টু রিন্টু কিনে আজ তোমরা উপরেই খাবে সবাই। চলো আমাদের সেই তেতলার ঘরে যাই। চোখ তুলে আমার দিকে তাকালো অঞ্জলি, যেন প্রবল এক ঝড়ের দোলায় অস্থির থাকতে পারছে না। কিন্তু আস্তে আস্তে ফের শান্ত হল অঞ্জলি। মাথা নেড়ে ঠিক আগের মতোই মৃদু হেসে বলল, না, তেতলার ঘরে গিয়ে আর কি করব বলো? আমি ও ঘরে গেলে তোমার শুধু জাতি যাবে না, হয়তো ধনপ্রাণ নিয়েও টান পড়বে। গলা তেমনি মিষ্টি অঞ্জলির, কিন্তু কথা মধুর নয়। বললাম, কি বলছো তুমি? আমার কথা অঞ্জলির কানে গেল না। ওর নিজের কথার জের টেনেই বলে চলল, হয়তো বাবার মতো এক হাতে চুরি করব, ভাইয়ের মতো আরেক হাতে মাথায় লাঠি মেরে বসব। আমার আর গিয়ে কাজ নেই ওখানে। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে অঞ্জলির দিকে একটুকাল তাকিয়ে রইলাম। তারপর তীক্ষ্ণতম স্বরে বললাম, সেই ভালো। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা
অশ্ববর্ণা আজ 3য় পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমরা নরেন্দ্রনাথ মিত্রের বহু ছোট গল্প পড়ে শুনিয়েছি। এক একটা গল্প অসাধারণ। তার ছোট গল্পের মতো তার এই বড় গল্পটাও বেশ চমৎকার। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।